স্বাগত ডিবিসি সংবাদে, সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। এবারে খবরের বিস্তারিত। অবশেষে লন্ডনে কাঙ্ক্ষিত বৈঠক হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বাংলাদেশ সময় দুপুর 2টায় লন্ডনে পার্ক লেনের হোটেল ডরচেস্টারে শুরু হয় এই বৈঠক। 1.5 ঘন্টা ধরে রুদ্ধদ্বার আলোচনা করেন ডক্টর ইউনূস এবং তারেক রহমান। কথা হয় বাংলাদেশের রাজনীতি এবং জাতীয় নির্বাচন সহ নানা বিষয়। এই মুহূর্তে সেখানে ব্রিফিং চলছে। আমরা বিটিভি সৌজন্যে সরাসরি সেখানে যাচ্ছি। খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টাও জনাব তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা 7টা কোশ্চেন নিব। আপনারা কোশ্চেনগুলো করবেন হচ্ছে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান এবং বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমির খসরু মাহমুদ চৌধুরী। প্লিজ। আমার একটা প্রশ্ন, জুলাই সনদ নিয়ে কোনো কথা হয়েছে কি আজকের বৈঠকে? না, জুলাই সনদ নিয়ে তো অলরেডি আলোচনা চলছে দেশে, এবং এই ব্যাপারে আমাদের মধ্যে অলরেডি সিদ্ধান্ত আছে যে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ হবে, এবং সংস্কারের ব্যাপারেও একই উত্তর আমাকে দিতে হয় যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে, এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব। হ্যাঁ, ঐক্যমত যেখানে হবে স্বাভাবিকভাবে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত হবে স্বাক্ষরিত তো হবেই, না হওয়ার কোনো কারণ তো নেই। প্লিজ 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 উনি হচ্ছে যে যেটি বারবার যে কথাটি বলা হচ্ছে যে নির্বাচনের একটি সঠিক তারিখ নির্ধারণে আসলে সমস্যাটা কোথায়? একটি সঠিক তারিখ সুনির্দিষ্ট তারিখ, এর কোনো সমস্যাই নাই। আমরা কোনো সমস্যা দেখছি না। কেউ দেখলে পারে এটা ভুল দেখছেন। নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই, এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। নির্বাচনের কথা হচ্ছে দেশের রাজনৈতিক পরিবেশ অন্যান্য বিষয় নিয়ে কথা হচ্ছে, সব বিষয়ে আলোচনা তো হবে স্বাভাবিক। আমরা তো নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগোচ্ছি। সবাই আমরা চাই দেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করব। শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই ঐক্যমত হয়েছি সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। একজন প্লিজ প্লিজ উনি বলুন। সংস্কার নিয়ে যে দীর্ঘ আলোচনা হচ্ছিল, সেই সংস্কার বিষয়ে বিএনপির পক্ষ থেকে বা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আপনারা কিভাবে রিঅ্যাক্ট করেছেন? যে আবার আমি শুনি, যে সংস্কার নিয়ে যে বর্তমান সরকারের যে একটা বিশাল রূপরেখা তৈরি হয়েছে, একটা বিশাল তালিকা, সেই তালিকা নিশ্চয়ই আজকে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। যে সংস্কার বিষয়ে আপনাদের মতামত কি? বিএনপি কিভাবে সেটাকে? না, এটা তো পরিষ্কার। এটা এখানে না বোঝার কোনো কারণ নাই। বিষয়টা হচ্ছে সংস্কার। চিফ অ্যাডভাইজার সাহেব, তারেক রহমান সাহেব, আমরা সবাই একই কথা বলছি। যে বিষয়গুলোতে ঐক্যমত হবে সেগুলোতে সংস্কার হবে, তাই না? তো সংস্কারের বিষয়টা একটা চলমান প্রক্রিয়া। এমন না যে আজ সব সংস্কার এখন শেষ হয়ে যাবে। এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে, আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে। কারণ আমরা যেই দেশ গড়ার প্রত্যয় নিয়েছি, সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে এখানে। সুতরাং আগে পরে সংস্কার চলতে থাকবে। প্লিজ 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 প্লিজ। আমার হচ্ছে তারেক রহমান দীর্ঘদিন ধরে এখানে অবস্থান করছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন ওনার দেশে ফিরতে কোনো বাধা নেই। ওনার এই ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কিনা বা কবে দেশে ফিরতে পারে? এই ব্যাপারে আলোচনার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। তারেক রহমান সাহেব যখনই ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন।
সুতরাং এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো। আমি একটা প্রশ্ন করতে চাই, আমার প্রশ্ন আছে যে শেখ হাসিনার যে এই যে হত্যাযজ্ঞ, সেই হত্যাযজ্ঞের যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়ার সাথেও কিন্তু একটা বিষয় জড়িত। তিনি বলেছেন যে তার সময় অর্থাৎ নির্বাচনের আগেই শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া তিনি শেষ করতে চান এবং পরবর্তী তাকে ফিরিয়ে আনার ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন। এই ব্যাপারে আলোচনা হয়েছে কিনা, এবং যদি সেটা হয়ে থাকে তাহলে সেটাও এই নির্বাচনের রূপরেখার সাথে এটা কোনো প্রভাব ফেলবে কিনা? যৌথ বিবৃতিতে এর উত্তর দেওয়া আছে। সংস্কার এবং বিচার দুই বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি কথা বলা হয়েছে, এবং আমরা মোটামুটি কনফিডেন্ট যে এই অগ্রগতি আমরা নির্বাচন আগেই দেখতে পাবো। সম্পন্ন করা যাবে। রাজনৈতিক দল এনসিপি নির্বাচন কমিশন সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না বলে ঘোষণা করেছে। এই বিষয়ে কোনো এই ব্যাপারে এখানে আলোচনার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এটা স্যার বলেন কি হয়েছে? সকল দলের সম্মতিক্রমে নির্বাচনটা অনুষ্ঠিত হবে। আমরা সেরকমই চাচ্ছি। নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনের অধীনে নতুন রাজনৈতিক দল নির্বাচনে যাবে না বলছে, এটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে? এটা ওনাদেরকে জিজ্ঞেস করেন। এটা যার প্রত্যেকটি দলের নিজস্ব মতামত আছে, তবে আমরা সকলকে নিয়ে নির্বাচনটা করতে চাচ্ছি। আচ্ছা, তাহলে কি আমরা বলতে পারি যে এপ্রিলে যে ঘোষিত যে নির্বাচনের রূপরেখা, তাহলে সেখান থেকে সরকার কিছুটা সরে আসতে চাচ্ছে বা আসবে? যৌথ ঘোষণায় এই বিষয়টি সুস্পষ্টই বলা আছে। আপনারা শুনেছেন, যদি সকল কাজ সময় মতো আমরা করতে পারি এবং বিচার ও সংস্কারের ব্যাপারে পর্যাপ্ত অগ্রগতি হয়, তাহলে নিশ্চয়ই সেটা করা যেতে পারে। এখানে আমি একটু অ্যাড করি যে ইয়ের সাথে, যে মিটিংটা প্রথমে আমাদের দুই সাইডের ডেলিগেশনের সাথে হয়েছে এবং পরবর্তীতে 1-to-1 ওনারা দুজনে দীর্ঘ সময় আলোচনা করেছেন। আপনারা কি সন্তুষ্ট কিনা? নিশ্চয়ই সন্তুষ্ট। শুধু আমরা তো বলছি নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরও দেশ গড়ার ক্ষেত্রে আমরা সবাই একসাথে কাজ করতে হবে, নতুন বাংলাদেশ করতে হবে। আর সন্তুষ্ট না হলে তো যৌথ ঘোষণা আসবার কথা নয়। এখন যে বিচার প্রক্রিয়া চলছে বিগত সরকারের বিভিন্ন, আপনি একবার কোশ্চেন করে দেন প্লিজ। না আর একটা লাস্ট কোশ্চেন নিব, লাস্ট একটা কোশ্চেন নিব। জি, জাতীয় ঐক্যমত্যের সরকার গঠনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি? না, এটা তো নির্বাচন পরবর্তী সিদ্ধান্ত, যারা নির্বাচিত হবে তাদের সিদ্ধান্ত। সুতরাং এখানে তো আলোচনা হওয়ার কিছু নাই। থ্যাংক ইউ। তারেক রহমান এবং ডক্টর ইউনূসের যে বৈঠক হলো আজকে, যে বৈঠকের প্রতি সারা বাংলাদেশ দৃষ্টি নিক্ষেপিত ছিল, সেই বৈঠক শেষে যৌথ ব্রিফিং হয়েছে। যৌথ বিবৃতি একটা আসার কথা, যৌথ বিবৃতিটা হয়তো এখনো হাতে আসেনি, কিন্তু সরকারের পক্ষ থেকে, মানে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দুজনে ব্রিফ করলেন। ব্রিফিংয়ের পরে সাংবাদিকদের প্রশ্নোত্তর করেছেন এবং তারা যে কথাগুলো বলেছেন সেগুলো আমরা আলোচনার মধ্যে আস্তে আস্তে আসবো। তবে নির্বাচন প্রসঙ্গে, মানে যে আলোচনাটি এখন হচ্ছে খুব বেশি করে, যে এপ্রিলে বিএনপি নির্বাচন চায় না, তারা ডিসেম্বরে চায় বা আরও এগিয়ে নিতে চায়, সেই প্রসঙ্গে ডক্টর খলিলুর রহমান যেটি বলেছেন যে সংস্কার এবং বিচার প্রক্রিয়া এবং আরও কিছু কাজ যদি খুব সহজে খুব তাড়াতাড়ি শেষ করা যায় তাহলে নির্বাচন এগিয়ে আসতে পারে। সেটি হয়তো যৌথ বিবৃতিতে আসবে অথবা প্রধান উপদেষ্টা পরবর্তী সময়ে ঘোষণা দেবেন, সেটি একটি। এবং সেই বৈঠকের পরে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল অবশ্যই বিএনপি খুশি, মানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন এই বৈঠক ফলপ্রসূ হয়েছে। আমরা সেটি নিয়ে আরও আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক এবং সমাজবিজ্ঞান অনুষদের ডিন ডক্টর মোহাম্মদ শামসুল আলম। ডক্টর শামসুল আলম, আপনাকে স্বাগত। ফলপ্রসূ, মানে আপনি শুনলেন, এখানে বসে বসে ব্রিফিংটা শুনলেন, কি মনে হয় বৈঠক ফলপ্রসূ? বিএনপি যখন বলছে তো আমরা আশা করতে পারি, কিন্তু এর আগে আপনি খেয়াল করে দেখবেন যে এই যাবৎকালে যে কটা বৈঠক হয়েছে, বেরিয়ে এসে একটা বৈঠককেও ফলপ্রসূ বিএনপি বলেনি, কিন্তু তারা খুশি না, আলোচনা করে খুশি না। আজকে তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরে কিন্তু শেষ পর্যন্ত বলল তারা খুশি। ধন্যবাদ। আজকের বহুল প্রতীক্ষিত যে শ্বাসরুদ্ধকর যে ম্যাচের সঙ্গে যে তুলনা করা হয়েছে, যে আমরা সারা বাংলাদেশ এবং বিশ্ব এই সভাটির দিকে তাকিয়েছিল। তা আমরা যখন ডিবিসি টেলিভিশনে আমি দেখছিলাম যে প্রথমে যে ঢোকার মুহূর্তটি অত্যন্ত আন্তরিকভাবে
তারেক রহমানকে অ্যাকসেপ্ট করে নেওয়া হলো এবং দুজনই হাস্যোজ্জ্বল ছিল। এই হাস্যোজ্জ্বল চেহারাটাই কিন্তু আমরা দেখতে চাই, সারা বাংলাদেশের জনগণই কিন্তু এটা দেখতে চায় যে হাস্যোজ্জ্বলভাবে, তাহলেই কিন্তু বাংলাদেশের জনগণই বিজয়ী হয়েছে। তো এই সংকটটা একদিনে তো আসে নাই, সংকটটা হচ্ছে আস্থা অনাস্থার পরিবেশটা হঠাৎ করে সৃষ্টি হয়ে গেছে। এবং আমার বিশ্লেষণে মনে হয় সরকারের ভিতরেই কোনো একটা পক্ষ বিপক্ষ, যে জাহিদ সাহেব কিছুক্ষণ আগে বলে গিয়েছিলেন যে আজকেও যদি কোনো সিদ্ধান্ত হয়ে থাকে, দেখা গেল যে কিছুদিন আগে একটা সিদ্ধান্ত হয়েছিল, পরক্ষণেই বলা হলো যে এটা বলা হয়নি। কিন্তু আমরা আশঙ্কা আছে, তো আশঙ্কা থাকতেই পারে, এটা লন্ডনে বৈঠক হলো, আবার ঢাকায় এসে আবার কোনো ঘোষণা দেওয়া হয় কিনা অন্য ধরনের, সেক্ষেত্রে তো আলোচনা। এজন্যই হয়তো যৌথ বিবৃতিতে ওইভাবে দুই পক্ষই স্বাক্ষর করবে। আর আমির খসরু মাহমুদ চৌধুরী, উনি স্থায়ী কমিটির অত্যন্ত দায়িত্বশীল একজন মানুষ, তাকে বিশেষভাবে এই বৈঠকে অংশ নেওয়ার জন্য এটাও ডেকে নেওয়া হয়েছে এবং এটা বিএনপির দিক থেকেও খুব আন্তরিকতা দেখানো হয়েছে, যে যেহেতু সরকারের দিক থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল, এটা অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে। অর্থাৎ বিএনপি কিন্তু এই সংকটটা চাচ্ছে না, কারণ দীর্ঘদিন স্বৈরাচার বিরোধী আন্দোলন করার পর বিএনপি যে 16 বছরে মাঠে ছিল, এই মাঠে থাকার ফলশ্রুতি কী হয়েছে, শুধু ছাত্ররাও সঙ্গে ছিল, পরবর্তীতে 5ই আগস্টে যায় তারেক রহমান, যিনি খুবই প্রজ্ঞাবান এখন, যে এই 5ই আগস্টের পর ওনার যে কর্মকাণ্ডগুলো, সেগুলো কিন্তু অনেক জনগণ অনেক প্রশংসিত হয়েছে। এবং আমার বিশ্লেষণে বিএনপি এখনও সঠিক লাইনেই রয়েছে, সঠিকভাবেই তারা, অর্থাৎ যেসব জনগণের জন্যই তারা কাজ করছে এবং আগামী দিনেও তারা করবে, সেই বিষয়টা কিন্তু আমির খসরু মাহমুদ, যে নির্বাচনের পরেও তারা একত্রিতভাবে, যেটা বিএনপি তার 31 দফা সংস্কার প্রস্তাবে কিন্তু আগে দিয়ে রেখেছে, যে জাতীয় ঐক্যমত্যের সরকার তারা যদি বিজয়ী হয় তাহলে তারা গঠন করবে। কিন্তু আমাদের আশঙ্কা যে ডক্টর ইউনূস বা অধ্যাপক ডক্টর ইউনূস, আমরা তাকে কিন্তু অত্যন্ত প্রজ্ঞাবান, উনি দেশ বিদেশে অনেক সুপরিচিত মানুষ, তিনি হয়তো তাকে যে কোটারি গ্রুপটা আছে তাকে যথাযথভাবে হয়তো কাজ করতে দিচ্ছে না। তিনি কাজ করতে চাইলেও অনেকটা বাধাপ্রাপ্ত হচ্ছেন, কিছু লোকজন ওখানে আছে উপদেষ্টাদের মধ্যে। আমরা মনে করি এগুলো থেকে উনি উত্তরণ ঘটিয়ে আমাদের জাতিকে, ওনার যে মূল দায়িত্ব, যে একটা গ্রহণযোগ্য নির্বাচন, যে নির্বাচনটা জনগণ দীর্ঘদিন থেকে প্রতীক্ষা করে আসছে, বিশেষ করে আমাদের একটা বিশাল একটা অংশ তরুণ সমাজ অনেকদিন কিন্তু স্বাধীনভাবে ভোট দিতে পারেনি, রাতের ভোট দেখছে, দিনের ভোট হয়েছে, তারপর দামি ভোট হয়েছে, অনেকগুলো দামি ভোট হয়েছে। সেগুলো থেকে আমরা একটা, উনি যে বারবার বলছেন দেশে বিদেশে যে একটা এমন একটা নির্বাচন দেব যেটা দেশের ইতিহাসে, মূল কাজটাই হবে ওনার নির্বাচনটা, সুষ্ঠু অবাধ নির্বাচন দিয়ে। ওনার তো চাওয়া পাওয়ার আর কিছু নেই, উনি এই শেষ বয়সে এসে উনি দেশ ও জাতির জন্য আর একটা ব্যবস্থা করে গেল, যেটা তাকে অনেকদিন স্মরণ করে রাখবে দেশ ও জাতি। কাজেই আমি মনে হয় আজকের যে আলোচনাটা অনেক ফলপ্রসূ আলোচনা, যেটা আমরা আশা করছিলাম একটা টার্নিং পয়েন্ট, বাংলাদেশ যে এগিয়ে যাবে আর একবার এখান থেকে আমরা দেখতে পেলাম। অর্থাৎ তাদের যে হাস্যোজ্জ্বল চেহারা, এটা কিন্তু অতীতে তো আমরা দেখিনি, কারণ এই সময়টুকু যায় 9 মাস বা 10 মাস চলে গেল, প্রতি পদে পদে কিন্তু বিএনপির বিভিন্ন বিষয়গুলো নিয়ে বাধাগ্রস্ত করা হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে ব্র্যান্ডিং করা হচ্ছিল, ডিমোরালাইজ করা হয়েছে, কিন্তু অপপ্রচার চালানো হয়েছে। বিএনপি তো 16 বছর মাঠেই ছিল, আমরা দেখেছি। এটা আমি যদি নিরপেক্ষভাবে বলি, তারাও তো অনেক, শুধু ছাত্র নেতৃবৃন্দ না, তাদের সঙ্গে সমন্বয় করে আমরা মাঠ পর্যায়ে ছিলাম। 2 মাসের আন্দোলনে সরকার পড়ে গেছে, এটা আসলে ভাবার কোনো কারণ নেই। চূড়ান্ত পরিণতি হয়েছে, চূড়ান্ত পরিণতি হচ্ছে আস্তে আস্তে তো ধুমায়িত ক্ষোভের বিস্ফোরণ আমরা দেখেছি 5ই আগস্ট। সেদিন আমরা মাঠেই ছিলাম, মাঠে থাকার ফলে দেখা গেছে যে এত, আমরা জাহাঙ্গীরনগরে তখন ছিলাম, জাহাঙ্গীরনগর প্রথম সকালে যখন আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাঠে অবস্থান নিলাম, তারপরে দেখা গেল যে প্রথম থেকে কম উপস্থিতি, কিন্তু আস্তে আস্তে দেখা গেল যে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে তারেক রহমানের নির্দেশনায় সাভার এলাকার প্রচুর নেতাকর্মীরা তখন জমা হয়, প্রায় 20-25 হাজার লোকের মিছিল নিয়ে কিন্তু আমরা সাভার বাজার রোড পর্যন্ত এসেছিলাম। তারপর ওখানেই পুলিশ গুলি চালানো শুরু করেছিল, পরে ছত্রভঙ্গ হয়ে গেছিল, কিন্তু পরক্ষণে 1টা-1.5টার দিকেই তো আমরা খবর পেলাম যে এই অবস্থা। তারপরও সাভার থানার পুলিশ কিন্তু অনেকেরই গুলি করে মেরে ফেলেছিল সাভারে, তারপর আমাদের বাইপাইলে, এই সব জায়গায়। সেই কারণেই যে এদের আমাদের যে সম্মিলিত এই আন্দোলনটা, কোনো অংশ যদি, স্টেক হোল্ডার একটা অংশ যদি, তাদের মধ্যে যদি কোনো আস্থা অবিশ্বাসের সৃষ্টি হয়, তাহলে কারা লাভবান হবে? লাভবান হবে কিন্তু স্বৈরাচারী ফ্যাসিস্ট শক্তি, তারা বসে আছে। কাজে আমাদের ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে হবে এখানে।
ভুল সবার বোঝাবুঝি, সবাইকে হ্যাঁ, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে ঐক্যবদ্ধ, হবে এবং সবাইকে কাউকে ছোট করা যাবে না, কাউকে বড় হ্যাঁ, করা, এটা কাউকে নয়, এগিয়ে সবাইকে দিয়ে সমানভাবে। হ্যাঁ, সেই জায়গাটা একটু আলোচনা আসবে যে কোটারির কথা বলেছেন, কোটারির জায়গাটা আলোচনা আসবে যে কোটারির মধ্যে কেন আমরা আবদ্ধ থাকব, কারণ একটা বড় উদার এত হতে বড় হবে রাজনৈতিক- আমাদের, হ্যাঁ, উদার হয়ে একটা বড় রাজনৈতিক দল তাকেও যারা এগিয়ে কিনা আসতে হবে। সমর্থন দিয়ে যাচ্ছে এই সরকারকে, তো তাদের সমর্থনকে তোয়াক্কা না করে খালি কোটারির কথায় চলা, এটা গণতন্ত্রের জন্য কতটুকু গণতন্ত্রের অর্থ সুফল বয়ে হচ্ছে আনবে? যে একটা সব- বিরতি নেব, তারপর আপনার সাথে আলোচনা করতে হবে আমাকে। অবশ্যই দর্শক আপনারা থাকবেন, ডিবিসির সংবাদে নিচ্ছি একটা বিরতি। স্বাগত আরেকবার ডিবিসির সংবাদে। আমরা আলোচনা করছিলাম, বৈঠক করছেন, আজকের বৈঠক নিয়ে আপনারা আছেন আমাদের সঙ্গে। আপনারা যে আলোচনার দিকে তাকিয়ে আছেন, আমরা সবাই সেই আলোচনার দিকে তাকিয়ে আছি। তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠক কিছুক্ষণ আগে শেষ হয়েছে, ব্রিফিংও আমরা দেখেছেন আপনারা, এবং ব্রিফিং নিয়ে আমরা আলোচনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক এবং সমাজবিজ্ঞান বিভাগের সমাজবিজ্ঞান অনুষদের ডিন ডক্টর মোহাম্মদ শামসুল আলম আছেন আমাদের সঙ্গে অতিথি হিসেবে। ডক্টর শামসুল আলম যে বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্নটি করে গেছেন যে কোটারির উপর, মানে একটা কথা ঠিক আছে, একটা আন্দোলন হয়েছে, শিক্ষার্থীরা তাকে অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার জন্য, তাই বলে তো শিক্ষার্থীরাই তার চাকরিদাতা, এটি বলার তো কোনো কারণ নেই। কারণ এটা স্টেক হোল্ডার তো অনেক, রাজনৈতিক দলগুলো এটা বড় স্টেক হোল্ডার, বিশেষ করে বিএনপি। সেখানে ওই যে আপনি যেটা বললেন, এই কোটারির মধ্যে আবদ্ধ থাকাটা গণতন্ত্রের জন্য তো ভালো নয়। না, কোটারিতে কোনো সময় আবদ্ধ থাকা ভালো না। এই কারণ শুধু ছাত্রদের অনুরোধ না, বিএনপি তো বড় স্টেক হোল্ডার এই আন্দোলনে। তারাও ডক্টর ইউনূসকে কিন্তু মনে প্রাণে সমর্থন দিয়ে, তাদের সমর্থন ছাড়া ওখানে বসা। আর একটা কোটারি এখনো সমর্থন দিচ্ছেন কিন্তু। এখনো সমর্থন, আগামীতে দেওয়ার প্রতিশ্রুতিও তারা দিয়েছে যে আপনার কাজের যে কাজগুলো করবেন যদি ভালো হয় সংস্কার, সেগুলো আমরা সমর্থন দেব, আগামীতে তো আমরা অব্যাহত থাকবে। কারণ আমরা তো জানি উনি, আমরা মনে করি সবারই, সাধারণ জনগণের একটা উনি হচ্ছে দেশের একটা সম্পদ উনি। এখন উনি কোনো কোটারির খপ্পরে পড়ে গেলে এটা তো নিরপেক্ষতা হারিয়ে ফেলবেন। আর বাংলাদেশে স্টেক হোল্ডার আরও আছে, শুধু রাজনৈতিক দল না, সরকারের যে অন্তর্বর্তী সরকার একটা আছে, আর একটা সেনাবাহিনীও কিন্তু এখানে আছে, যারা আমাদের আন্দোলনকে তারা কিন্তু সমর্থন দিয়েছিল। কাজে তাদেরকেও অবহেলা করলে আরো অনেক বাড়তো। এবং আমার মনে হয় যে এই স্টেক হোল্ডারগুলোর যে সমন্বয়টা, সেটা কোনো না কোনোভাবে একক কৃতিত্ব নেওয়ার দাবি করছে কেউ কেউ, কিন্তু সেটা করলে অন্যরা তো হেয় হবে। তো এটার মধ্যে যে সমন্বয় হবে, মানে হেয় তো সরাসরি বলা হচ্ছে, আমাদের সমন্বয় যদি না হয়, তাহলে আমরা আবার আগের যে কারা ছিল এই 16 বছরে, তাদের হাতেই আবার ক্ষমতা। যেহেতু আমরা দেখি প্রতিবেশী রাষ্ট্র কিন্তু এখনো ওদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে। কয়েকদিন আগে জয় ওখানে আসছেন, নির্বিঘ্নে উনি আসছেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে ওখানে বসে থেকেই দাবার চাল কোনো নড়াচড়া করার চেষ্টা করা হচ্ছে। মাঝে মাঝে আমরা মিছিল দেখি যে শেখ হাসিনার ভয় নাই, আমরা আছি এখানে, অথচ এদেরকে হচ্ছে তুরুপের তাস হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর ওনারা আরামে আসে ওখানে। যেমন মুক্তিযুদ্ধকালীন সময় আমরা কি দেখেছি, আওয়ামী লীগের নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধ না করে কলকাতার হোটেলে বিভিন্ন জায়গায় অলস জীবনযাপন করছে। আর আমাদের সেই সময়কে বাঙালি সেনা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অর্থাৎ গণযুদ্ধ তারা করেছে সে সময়, তারা ছিল মাঠের ময়দানে ছিল না। সে কারণেই তো যখন দেখা গেল যে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের অবস্থাগুলো কিন্তু এই কারণে হয়ে গেছিল, এবং আওয়ামী লীগ সেটা চালাইতে পারে নাই। তাই সে কারণেই যে আওয়ামী লীগ যে দল হিসেবে প্রথম থেকে কিন্তু ফ্যাসিস্ট দল ছিল। যখন থেকে তারা গঠন করা হয়েছিল, সে 1957 সালেও একটা সম্মেলনে মৌলানা আব্দুল আহমদ খান ভাসানীকে যেভাবে অপমান করা হয়েছে, অর্থাৎ এই কাজগুলো তারা আগে থেকেই করছে। তারপরে আমরা দেখলাম সমঝোতা ঐক্য না থাকলে ফ্যাসিস্ট শক্তিটা আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। মূলিয়াটা হচ্ছে যে আমাদের ঐক্য লাগবে। কিন্তু নির্বাচন নিয়ে বারবার আমরা কথা বলছি, গণতন্ত্রের যে আমরা দীর্ঘদিন থেকে সংগ্রাম করছি, গণতন্ত্রের মূল চাবিকাঠি হতে ভালো, ফেয়ার, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন হতে হবে। ইলেকশনের মূল দায়িত্বটা এখন কার পাচ্ছে? সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের উপর। তাদের মূল দায়িত্বটা ওখানে। আমরা অপেক্ষা করছি, এই অপেক্ষার কবে অবসান হবে? এখন যদি এই দুইজনের মধ্যে যে এটা তো ঠিক যে নির্বাচিত সরকার ছাড়া কোনো ইনভেস্টমেন্ট আসছে না, স্ট্যাবিলিটি আসছে না, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সব জায়গাতে। তো নির্বাচন যদি মেইন টার্গেট থাকে, 10টা মাস তো হলো তত্ত্বাবধায়ক, মানে অন্তর্বর্তী সরকার 10 মাসের বেশি হয়ে গেছে। সেখানে নির্বাচনটা দিয়ে জনগণের যাকে চুজ করবে তার হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত। নির্বাচন নিয়ে তো ছেলে খেলার তো কোনো প্রয়োজন নেই। তো শতভাগ সত্য কথা, এটাই দরকার। এইটা না হলে আবার আমরা কিন্তু অন্ধকারে নিমজ্জিত হব। এবং জনগণ আশা করে আছে যে উনি নির্বাচন দিয়ে
উনি তো নিজে সরকারের পরবর্তী সরকারের সঙ্গে থাকতেও চাননি, উনি তো নিজেই লন্ডনেই বলছেন যে থাকবেন না, উনি সংবাদ সম্মেলনেই বলছেন। কিন্তু বিষয়টা দাঁড়াচ্ছে যে এখন সব কিছুর ঊর্ধ্বেই কিন্তু মূল আজকের যে আলোচনারও সেই যে নির্বাচনটা যদি একটা রোডম্যাপ, আর যদি তারেক রহমান ওখানেই নিশ্চয়ই বলেছেন উনি হচ্ছে অত্যন্ত পরিশীলিত একজন মানুষে পরিণত হয়েছেন এখন, এবং অত্যন্ত প্রগাঢ় পরিচয় দিয়েছেন এই আলোচনার আমন্ত্রণটা গ্রহণ করে। এবং এটাতে কিন্তু সারা দেশের জাতি কিন্তু তাকে কিন্তু একজন প্রজ্ঞামান নেতৃত্ব হিসেবে মেনে নিয়েছে। আপনি দেখেন ঢাকায় যখন বৈঠক হয়েছে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে, হাফ অ্যান আওয়ারের উপরে বৈঠক কখনোই হয় নাই, তার সঙ্গে 1.5 ঘন্টা বৈঠক হয়েছে সেখানে। এবং সেখানে আমরা যেটা মিস করেছি ব্রিফিংয়ে, সেই জায়গাটা আমি একটু উল্লেখ করি, আমাদের ব্রেকিং নিউজও যাচ্ছে যে তারেক রহমান রোজার আগেই ভোট চেয়েছেন, মানে এপ্রিল না, তার মানে হচ্ছে ফেব্রুয়ারির 15-র আগে। ফেব্রুয়ারি 17 তারিখ থেকে রোজা শুরু হবে, তার 15-র আগে, মানে মিড অফ ফেব্রুয়ারি অথবা শুরু ফেব্রুয়ারি। এবং তাতে নাকি প্রধান উপদেষ্টা বলেছেন যে হ্যাঁ, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ভোটের সম্ভব, আগামী রমজানের আগেই ভোট করা সম্ভব। সেটি একটা ভালো দিক। একটা ভালো দিক এই কারণে আমি বলছি যে ডিসেম্বরের কথা কিন্তু আপনি বলা হয়নি বিএনপির পক্ষে। 31 ডিসেম্বর একটা সময়টা খুবই ভালো, আবহাওয়া ভালো থাকে, একটু শীত ভাব থাকে, সবাই নির্বাচনে পছন্দ, এই কারণেই পরীক্ষা শেষ হয়ে যায় সবার। কিন্তু যে কারোর সঙ্গে আলাপ না করে যে এপ্রিলের সময়টা দেওয়া হলো, এই সময়টা নির্বাচন, এই সময়টা তো গরমকাল থাকে, অনেক বন্যার ঝড় বৃষ্টি, তারপর রোজা চলে আসবে, রমজানের মানে এই সময় কি প্রচারণা করা সম্ভব নাকি? 3 মাস আগে তো তফসিল ঘোষণা করতে হবে। তাই যদি আজকে এই বিষয়টা হয়ে থাকে যে তারেক রহমানও কিন্তু প্রজ্ঞার পরিচয় দিয়েছেন ওই সময়, যেটা বলছেন যে রমজানের আগে হতে হবে, তিনি নির্দিষ্ট তারিখে মাসের কথা উল্লেখ করেন নাই। তার মানে কি মাসের কথা, তার মানে ডিসেম্বরের কথাও কিন্তু উনি বলেন নাই। তার মানে এখানে একটা ছাড় দেওয়ার বিষয় চলে আসছে, ছাড় অলরেডি দেওয়া হয়েছে। সেটা যদি এখন তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার এটা যদি ভালোভাবে গ্রহণ করে নিয়ে তার কথা যথাযথভাবে বাস্তবায়ন করে, তাহলে দেশ ও জাতি একটা সংকট থেকে উত্তরণ ঘটবে। আর বিএনপিকে মাইনাস করে অন্য কারো, যে ছোট ছোট অনেক রাজনৈতিক দলই আছে, তাদের কথা শুনে যদি একগমি করে যে এপ্রিলেই নির্বাচন করতে হবে, এটা যদি করা হয় তাহলে যথাযথ বিষয়টা ঘটবে না। আপনি যে বললেন না ছোট ছোট রাজনৈতিক দল, আসলে মানে বাংলাদেশে নির্বাচনমুখী দল কয়টা দল এর আগে নির্বাচনে অংশ নিয়েছে, ক্ষমতার কাছাকাছি পর্যন্ত গেছে, সেটি নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, আপনি থাকবেন আমাদের সঙ্গে। আমরা আলোচনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন ডক্টর মোহাম্মদ শামসুল আলমের সঙ্গে। শামসুল আলম, যেই প্রশ্নটি আমি বিরতির আগে করে গিয়েছিলাম সেটি হচ্ছে ছোট ছোট দলের উপরে নির্ভরশীল হয়। এর আগেও দেখেছি কিন্তু আগের সরকারও তাই, এখনও একই রকম অবস্থা। যে আমি বলেছিলাম যে নির্বাচনমুখী দল কয়টা, নির্বাচনে এসে ক্ষমতা নেয়া, ক্ষমতা তো পরের কথা, 1-2টা এমপি পদ পাওয়ার মতো দল কয়টা দেখেন আপনি? ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। আমি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে যে নির্বাচনগুলো নিয়ে আমি কাজ করি, এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটাই নির্বাচন নিয়ে আমার কাজ আছে। তো সেখানে আমি যে ক্রেডিবল যে নির্বাচনগুলো হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সেই নির্বাচনে কিন্তু 3-4টি রাজনৈতিক দল ছাড়া বাকিদের কিন্তু কোনো গণভিত্তি নাই। তারা প্রায় অনেকেই ছোট ছোট রাজনৈতিক দল বিভিন্নভাবে প্রার্থিতা দিয়ে দেয়, কিন্তু দেখা গেল তারা 0.1% ভোটও তাদের নেই। বিশেষ করে আমরা দেখেছি এক সময় বাংলাদেশে বাম রাজনৈতিক যে দলগুলো ছিল, তাদের কিছু কিছু নেতা ছিল, তারা বিভিন্ন জায়গা থেকে জয়ী হয়েছে কাদের মাধ্যমে, তারা অন্য মার্কা নিয়ে, কিন্তু নিজস্ব মার্কায় তারা কিন্তু জয়ী হতে পারে নাই। কয়েকজনের পরের নির্বাচনে জয়ী হলেও সেগুলো তো নির্বাচনই হয়নি। অন্য পরের নির্বাচনেও তারা কিন্তু সর্বশেষ যে নির্বাচন হয়েছে সেখানেও কিন্তু আমরা কি দেখেছি, কুষ্টিয়ার ইনু সাহেব নৌকা মার্কা নিয়ে, তারপরেও তিনি জয় হতে পারেননি সেখানে। অর্থাৎ এদের ভোটের হার খুবই কম। সেক্ষেত্রে তাদের উপর যদি ডিপেন্ড করে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো কাজ করতে যায়, বৃহত্তম রাজনৈতিক দলকে বাইপাস করে, অন্য স্টেক হোল্ডার একটা আছে সেনাবাহিনীকে বাইপাস করে, তাহলে তিনি কিন্তু ভুল পথে চালিত হবেন। অর্থাৎ আমরা যে সংকটেই থেকে যাব।
যদিও আজকে তারেক রহমান তার প্রজ্ঞা বলে এই মিটিংয়ের মধ্যেই ইউনূস সাহেবের এই বক্তব্যকে সাধুবাদ জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। তা সেক্ষেত্রে এখন বাকিটা কিন্তু বল এখন গেছে এই অন্তর্বর্তী সরকারের ইউনূস সাহেবের উপরে। সব বিষয়গুলো তো তাকে কে, অন্যরা কিন্তু এই দায়িত্ব নেবে না। তাকে, তিনি যে সারা বিশ্বে সুপরিচিত একজন ভালো মানুষ হিসাবে, অর্থনীতিবিদ হিসাবে একজন, তিনি যে দেশের গরিব জনগণের কাজ করেন, সেগুলোর সব দায়িত্ব কিন্তু তার উপরে যাবে। সে কারণেই তার উচিত হবে এখন যে আজকে যে একটা আমরা যুগান্তকারী একটা আলোচনা হয়ে গেল লন্ডনে বসে। এর আগেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু লন্ডনে অনেক সংকট আলোচনা সমাধান কিন্তু ওখানে হয়েছে। সেই কারণে আজকেও আবার আমরা দেখলাম সেখানে একটা অত্যন্ত দক্ষ, যদি আমরা বলি একজনের একটা রাজনৈতিক দলের প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি, তিনি তার কর্মকুশলতার পরিচয় দিয়ে, দক্ষতার পরিচয় দিয়ে এই কিছুটা ছাড় দিয়ে হলেও, অর্থাৎ ডিসেম্বরে তিনি স্থির না থেকে মাঝখানে ছাড় দিয়ে যে তাকে স্বাগত জানালেন, এটার কিন্তু পুরো দায়িত্বভার এখন ডক্টর ইউনূসের উপরে পড়বে। তিনি দেশে এসে এই পরীক্ষাটা কতখানি এগিয়ে নিয়ে যেতে পারবেন তার উপরে কিন্তু নির্ভর করছে। বাংলাদেশ এগিয়ে যাবে না আবার পিছিয়ে যাবে, এই হচ্ছে। কিন্তু আজকে যৌথ ব্রিফিংটা নিয়ে আবার একটু আসি, যে যেখানে বলা হয়েছে যে সম্ভব, মানে কিন্তু সংস্কার এবং বিচার প্রক্রিয়া যদি এগিয়ে নেওয়া যায় তাহলে রোজার আগেই সম্ভব। সেখানে একটা কিন্তু রেখে দেওয়া হয়েছে কিনা একটু আমার কিন্তু মনে হচ্ছে এখানে এইটা যে সংস্কার যে বিষয়গুলো করা দরকার, কোথায় কোথায় ইম্পর্টেন্ট হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের একটা সংস্কার প্রস্তাবনা আছে, নির্বাচন কমিশন কীভাবে, সেটা হয়ে গেছে অলরেডি। নির্বাচন কমিশন কিন্তু পর্যাপ্ত ক্ষমতা, সব বিষয়গুলো যদি রাষ্ট্রীয় পর্যায় থেকে দিয়ে দেওয়া হয় তাহলে নির্বাচন কমিশন যদি শক্তিশালী হয় তাহলে অন্য কোনো বিষয় কিন্তু কাজ করবে না। আমাদের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন অনেক শক্তিশালী। ভারতের নির্বাচন কমিশনের চাইতেও আমাদের নির্বাচন, কিন্তু আমাদের এখানে অ্যাক্ট করে না, মানে যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারা যে সরকার থাকে তাদের ভয়ে তারা কোনো কাজ করতে পারে না। অ্যাক্ট করেছিল কিন্তু বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ 91 সালে, সরকারের সমর্থন ছিল বলে, হ্যাঁ তত্ত্বাবধায়কের আমলে, হ্যাঁ তত্ত্বাবধায়ক আমলে তারা কিন্তু স্বাধীনভাবে কাজ করার চেষ্টা করেছিল, ওই সময় করছিল তারা। এবং সমস্ত মেশিনারি, যে আরেকটা সংস্কার করার দরকার জরুরি ভিত্তিতে, আমাদের যে বিচার বিভাগ আর আমলাতন্ত্র, তো পুলিশ প্রশাসন, এগুলোর যদি আমরা দ্রুততার সঙ্গে সংস্কার করে নেই, আর বাকিগুলো তো এমনি আমাদের ঐক্যমত কতগুলো বিষয় কিন্তু হয়ে গেছে অলরেডি। তাই এটা করতে বেশি সময় লাগার কথা না, দেশের করতে এত সময় লাগার কথা 3-4 মাসেই সম্ভব। সেখানে তো প্রধান উপদেষ্টা বলেছিলেন যে রাজনৈতিক দলগুলো যেগুলো সংস্কার নিয়ে একমত হবে সেগুলো আমরা ডিক্লারেশন দিয়ে দেবো, সেগুলো করে বাকিগুলো রেখে দিয়ে ওয়েবসাইটে ওপেন করে দেবো। তো সেটা নিয়ে এত আলোচনার দরকার নেই। আর সংস্কার তো একটা চলমান পরীক্ষা। আমরা দেখেছি যে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, এটা কিন্তু এই সংস্কারগুলোর অনেকগুলো সংস্কারের কথা কিন্তু তারা আগেই বলে ফেলছে 31 দফার মধ্যে। তো এই বিষয়গুলো যেমন একটা বিষয় ছিল যে প্রধানমন্ত্রী 2 বারের বেশি প্রধানমন্ত্রী, এটা একটা বিশাল বিষয় বিএনপির পক্ষ থেকে এই সংস্কার, সেটা অন্তর্বর্তীকালীন সরকার বা অন্য রাজনৈতিক দলেরও কিন্তু এই প্রস্তাবনাটা রয়েছে। কাজেই এই বিষয়গুলো নিয়ে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, ঐক্যমত হবেই। তো এটা নিয়ে কালক্ষেপণ করা যাবে না, সংস্কারের মতো চলবে, নির্বাচনের মতো এগিয়ে যেতে হবে। অর্থাৎ দ্রুততার সঙ্গে নির্বাচন কমিশন যাতে একটা রোডম্যাপ দিয়ে দেয়, তাহলে কিন্তু রাজনৈতিক সংকটের যারা সুযোগ সন্ধানীরা কিন্তু আর কাজ করতে পারবে না। তারপর ধরেন এই বিএনপির মতো দলের সাথে যদি এই সংস্কার প্রসঙ্গ নিয়ে একটা দূরত্ব তৈরি হয়, কোনো কারণে যদি তারা এই সংস্কার করেও ফেলে, বিএনপি যদি ক্ষমতায় আসে এই সংস্কার কি তারা রাখবে? অবশ্যই ঐক্যমত, এই জন্য বিএনপি বলছে ঐক্যমতের ভিত্তিতে। আর বিএনপি আরও একটা এগিয়ে যেয়ে কি বলছে, জাতীয় ঐক্যমতের সরকার তারা গঠন করবে। সব ক্রিয়াশীল রাজনৈতিক দল করে যারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন ছিল তাদেরকে নিয়েই তারা সরকার গঠন করবে। এক্ষেত্রে কে এমপি নির্বাচিত হয়ে আসলো সে বিষয়গুলো দেখা হবে না, তাদের দল থেকে নেওয়া হবে। অর্থাৎ 53টি রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে, আর কারা 2-4টি রাজনৈতিক দল কিন্তু নির্বাচন কেন পিছাতে চাচ্ছে এটা আমাদের কাছে সন্দেহজনক। প্রধান উপদেষ্টা জাপানে বলে আসছেন যে শুধু বিএনপি নাকি নির্বাচন, ওটা ওনাকে কেউ হয়তো এইভাবে বলছে, এটা উনি এইভাবে বলে দিয়েছেন, কিন্তু এটা তো উনি তো সব বিষয়ে খবর রাখার কথা। অর্থাৎ আমাদের দেশে এখন আমরা কি দেখছি যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যারা আছে তারা কিন্তু এই দেশের অনেক দীর্ঘদিন ছিল না,
তারা কিন্তু আমেরিকা বা অন্য রাষ্ট্রগুলো থেকে এসে বিভিন্ন দায়িত্বগুলো, এই যে এখন আমাদের এখানে কি দেখলাম, এই যে উপদেষ্টা, উনি তো দীর্ঘদিন 25 বছর আমেরিকা ছিলেন। আমেরিকায় ছিলেন। আবার আলী রিয়াজ ভাই, উনিও আমেরিকা। অনেক অনেক ধন্যবাদ, অনেক পরিষ্কার অধ্যাপক মোহাম্মদ শামসুল আলম, থ্যাংক আপনাকে ইউ। অনেক কৃতজ্ঞতা। আপনি আমি আমাদেরকে ডিবিসিকেও সময় ধন্যবাদ দিয়েছেন। আমাকে আপনাকে এখানে নিয়ে আসার জন্য। দর্শক, শেষ করব ডিবিসির সংবাদ, তার আগে জানিয়ে রাখি আজকে যেটা হলো র্যাপ আপের মতো, যে আজকে যে বৈঠক নিয়ে সবাই দৃষ্টি নিক্ষেপিত হয়ে আছে লন্ডনের দিকে, সেই বৈঠক ফলপ্রসূ। আপনারা এরই মধ্যে খবর দেখছেন, ব্রেকিং নিউজ দেখছেন, আমরা সেটা নিয়ে আলোচনা করলাম। আমরা চাই দেশের মধ্যে একটা স্থিতিশীলতা তৈরি হোক, সামনের নির্বাচনটা খুব শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা হোক, সেই দাবিটা আসলে জনগণের দাবি, সেটি বিএনপিরও দাবি। দেশের মধ্যে স্থিতিশীলতা হচ্ছে সবচেয়ে বড় চাওয়া। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকবেন।